জোরালো হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। দীর্ঘদিন ভারতীয় পানি নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত তিস্তা জনপদের মানুষ এখন আশার আলো দেখছেন চীনের সহায়তায়। তবে বাংলাদেশ চীনের এই উদ্যোগে অস্বস্তি বেড়েছে ভারতে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় হুট করে বার্তা সংস্থা এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি আমি দেখলাম আন্তর্জাতিক মিডিয়ায় বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে। বিশেষ করে আমি একটু আগে ওয়াশিংটন পোস্ট দেখছিলাম, তারা বেশ গুরুত্ব দিয়ে জিনিসটা ছেপেছে এবং আমি শুনেছি আরো বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবে বাংলাদেশে তো হবেই। হঠাৎ করে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারটা কেন দিলেন এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এটা সিলমারো বাই সিলমারো, ধানের শেষে সিলমারো, সিলমারো বাই সিলমারো, নৌকা মার্কায় সিলমারো, সিলমারো বাই সিলমারো, দাড়ি পাল্লায় সিলমারো, লাঙ্গলেতে সিলমারো। আচ্ছা, এই যে ডায়লগটা দিছি, আগামী নির্বাচনের আগে বাংলাদেশের পথে ঘাটে হাটে মাঠে বিভিন্ন প্রান্তরে আপনি এই ধরনের মাইকিং শুনতে পাবেন, সিলমারো ভাই সিলমারো। আর আমরা যারা এই দেশের জনগণ আছি, দীর্ঘদিন যাবত এই চারটি রাজনৈতিক দলে মেনলি আমরা এখানে নেগেটের পাশাপাশি হয়তো আরো দুই একটা দল আছে। এদেশের মানুষ নির্বাচনে যখন ভোট দিতে যায়, আপামর জনতা যারা, বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা, দাদিরা বা একদম বৃদ্ধ যারা আছেন, তারা কিন্তু মার্কা দেখা ভোট দেয়, তাই না? মার্কার উপরে ভোট হয়ে যায় যে দাড়ি পাল্লাবার প্রতীক কে পাইছে জরুরি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। দর্শক, আর বেশি কথা আমরা একটু ধারাবাহিকভাবে এখানে বিস্তারিত দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা আমরা এখানে একটু বিস্তারিত দেখি। দেশের উত্তরে জোরালো হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। দীর্ঘদিন ভারতীয় পানি নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত তিস্তা জনপদের মানুষ এখন আশার আলো দেখছেন চীনের সহায়তায়। চীনের অর্থায়নে গঠিত এই মহাপরিকল্পনা বদলে দিতে পারে উত্তরবঙ্গের কৃষির চেহারা। তবে বাংলাদেশ চীনের এই উদ্যোগে অস্বস্তি বেড়েছে ভারতে। কিন্তু বাংলাদেশ চীনের তিস্তা মহাপরিকল্পনায় ভারতের সমস্যা কোথায়? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশের উত্তরাঞ্চলে মশাল প্রজ্বলন ও মানববন্ধনের মধ্য দিয়ে সম্প্রতি নতুন করে জোরালো হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষ মনে করেন প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের কৃষিতে বিপ্লব ঘটবে। কিন্তু প্রকল্পটির অর্থায়ন ও বাস্তবায়নে চীনের সম্পৃক্ততা এখন শুধু বাংলাদেশের উন্নয়ন প্রশ্নেই নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 414 কিলোমিটার দীর্ঘ তিস্তা নদীর উৎপত্তি হিমালয়ের পাউহুন্ড্রি পর্বত থেকে। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং যমুনা নদীর সঙ্গে মিশে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। দুই দেশই নদীটিকে কৃষি ও সেচের জন্য ব্যবহার করে। কিন্তু ভারতের গজলডোবা বাঁধের কারণে ভারতীয় অংশে পানি আটকে রাখায় বাংলাদেশের 6 বিভাগের লাখ লাখ কৃষক শুষ্ক মৌসুমে সেচের অভাবে ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী নদীর পানি শূন্যতায় বাংলাদেশে প্রতি বছর 15 লাখ টন চাল উৎপাদন কম হয়। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ। 1983 সালে স্বাক্ষরিত অস্থায়ী চুক্তিতে বলা হয় ভারত 39% এবং বাংলাদেশ 36% পানি পাবে, কিন্তু চুক্তিটি আর কার্যকর হয়নি। 2011 সালে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার আশা জ্বলে উঠলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে সেটিও থেমে যায়। এরপর থেকে তিস্তা নিয়ে ভারতের কেন্দ্র সরকারের নিষ্ক্রিয়তায় বাংলাদেশে ক্ষোভ বাড়তে থাকে। অনেকেই মনে করেন দিল্লি এখন এই নদী ইস্যুতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে অনিচ্ছুক বা অক্ষম। দীর্ঘ অচলাবস্থা অভ্যন্তরীণ জনচাপের মুখে বাংলাদেশ এখন তিস্তা উন্নয়ন পরিকল্পনায় চীনের দিকে ঝুঁকছে। 2025 সালের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে তিস্তা নদীর জন্য 50 বছরের মহাপরিকল্পনা প্রস্তাব পান। চীন ইতোমধ্যে প্রকল্পে $2.1 বিলিয়ন ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। প্রকল্পটিতে থাকবে নদীর তলদেশ খনন, জলধারা উন্নয়ন, সেচ ব্যবস্থা আধুনিকায়ন, নদী প্রতিরক্ষা বাঁধ এবং নদী তীরবর্তী স্যাটেলাইট শহর নির্মাণ। এছাড়া দুই দেশ ইয়ারলুং জানবো
এবং যমুনা নদীর জলবিদ্যুৎ তথ্য বিনিময়েও সম্মত হয়েছে। চীনের সাথে বাংলাদেশের এই চুক্তি ভারতের কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে। ভারতের দৃষ্টিতে এটি শুধু একটি পানি ব্যবস্থাপনা প্রকল্প নয়, বরং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের একটি নতুন অধ্যায়। কারণ তিস্তা প্রকল্পটি ভারতের উত্তরাঞ্চলের সবচেয়ে স্পর্শকাতর এলাকা, যা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছাকাছি অবস্থিত। মাত্র 60 কিলোমিটার লম্বা ও 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। ভারতের আশঙ্কা, চীনের উপস্থিতি যদি তিস্তা অঞ্চলে বাড়ে, তাহলে তা ভারতের কৌশলগত ও সামরিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। এর পাশাপাশি লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটির কার্যক্রম নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ভারত। তারা দাবি করছে সেখানে চীনের প্রকৌশলীয় পরামর্শকরা সক্রিয়, যদিও বাংলাদেশ সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে চীন ব্রহ্মপুত্র নদীর উজানে বিশাল বাঁধ নির্মাণ করছে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নদীপথে ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে বলে নয়াদিল্লির আশঙ্কা। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি কারণ, 1996 সালের গঙ্গা চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। ফলে নতুন নদী চুক্তির আলোচনায় তিস্তা ইস্যু আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিস্তা এখন কেবল একটি নদী নয়, এটি দক্ষিণ এশিয়ার কূটনীতি, অর্থনীতি ও নিরাপত্তা রাজনীতির সংযোগ বিন্দু। আর বাংলাদেশের উত্তরের মানুষের কাছে এটি বাঁচা মরার প্রশ্ন, কৃষি ও জীবিকার সঙ্গে জড়িত একটি জাতীয় স্বপ্ন। আরিফ হাসান, এটিএন নিউজ। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় হুট করে বার্তা সংস্থা অ্যাপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি আমি দেখলাম আন্তর্জাতিক মিডিয়ায় বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে। বিশেষ করে আমি একটু আগে ওয়াশিংটন পোস্ট দেখছিলাম, তারা বেশ গুরুত্ব দিয়ে জিনিসটা ছেপেছে এবং আমি শুনেছি আরো বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবে বাংলাদেশে তো হবেই। হঠাৎ করে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারটা কেন দিলেন, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা কি আসলেই হঠাৎ করে সাক্ষাৎকার, নাকি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ তার শক্তি ফিরে পাওয়ার একটা চেষ্টা করছে, লবিং জোরদার করছে এবং তারই একটা অংশ হিসাবে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারটি দিয়েছেন? আপনারা যদি এমনিতে আলাদাভাবে দেখে থাকেন তাহলে মনে হবে এটা খুবই একটা স্বাভাবিক ক্যাজুয়াল সাক্ষাৎকার, কিন্তু খেয়াল করে দেখবেন প্রথম কথা হচ্ছে সজীব ওয়াজেদ জয় বেশ গুছিয়ে কথা বলেছেন। উনি আসলে খুব একটা ভালো পাবলিক স্পিকার না। এর আগে উনি বিভিন্ন সময় যে কথাবার্তাগুলো বলেছিলেন, আমি জানি না আপনাদের কথা, বাট আমার কাছে অধিকাংশ সময় মনে হয়েছে যে উনি বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কিভাবে কথা বলতো এটা জানেন না। এটা না জানতে পারার কারণ আছে, তিনি আদৌ বাংলাদেশে খুব বেশি দিন ছিলেন না। জীবনের আশঙ্কা নিয়ে ছোটবেলা থেকেই তাকে অলমোস্ট এক ধরনের দূরে সরে থাকতে হয়েছে নিরাপত্তার স্বার্থে, এবং তিনি যুক্তরাষ্ট্রে আছেন দীর্ঘ প্রায় 30 বছর ধরে। বাংলাদেশের রাজনীতির প্যাচ গোছ এবং রাজনীতির ভাষা পরিভাষা শেখা তার পক্ষে সুযোগ হয় নাই, সম্ভব হয়ে ওঠে নাই। সেটা যাই হোক, এই সাক্ষাৎকারটি দেখে মনে হচ্ছে যে তাকে বেশ গুছিয়ে দেওয়া হয়েছে, বা তিনি নিজে গুছিয়ে জিনিসটা বলেছেন, তার হয়তো একটা মিডিয়া টিম বা কোনো একটা কিছুর মাধ্যমে করা হয়েছে। সাক্ষাৎকারটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তিনি বলেছেন, এই প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে আসার দাবি করেছে। তারা সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। যদিও তিনি বলেছেন যে হ্যাঁ, হয়তো শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগ সেই প্রস্তুতিটা থাকবে না। বাকি অন্যান্য কথাবার্তা যেগুলো বলেছেন তার অধিকাংশই হচ্ছে রাজনৈতিক কথাবার্তা। এই বর্তমানে যে বিচার চলছে সেই বিচারকে তিনি ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করেছেন। জুলাই আগস্টে যে তো মানুষ মারা গিয়েছে তার সংখ্যা নিয়ে তিনি বলেছেন যে সরকারের যে সংখ্যাটা সেটাই বলেছেন, এবং এই হত্যাকাণ্ডগুলোর তদন্ত এবং বিচার দাবি করেছেন তিনি। এটা খুব ভালো একটা কাজ হয়েছে। এর বাইরে মূলত নির্বাচনটাকে তিনি টুইস্ট করেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি আসতে দেওয়া না হয় নির্বাচনে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না, বা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না। আগামীতে দেশ একটা অশান্তির মধ্য দিয়ে যাবে। এটা হচ্ছে তার সারবস্তু। প্রিয় দর্শক, কেন আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি, আপনারা যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখেন তাহলে কিন্তু হবে না। আপনারা দেখেন ঠিক আগে আমাদের এখানে
বিশ্বের অনেকগুলো মানবাধিকার সংস্থা একসাথে একটা চিঠি লিখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিশেষ করে আমরা যদি বলি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, একটা শক্তিশালী সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ আরেকটা শক্তিশালী সংস্থা এবং প্রভাবশালী সংগঠন। এটা মূলত হিউম্যান রাইটস ওয়াচের উদ্যোগে হয়েছে এবং তাদের ওয়েবসাইটে চিঠিটি ছাপা হয়েছে, যেখানে দেখেছেন পরিষ্কারভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ঢালাওভাবে যে তথাকথিত বিচার চলছে সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং বলেছেন যে ইনক্লুসিভ একটা নির্বাচনের প্রয়োজন আছে। সেই ইনক্লুসিভ নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগকে সাথে নিয়ে এই নির্বাচনটা করতে হবে। এর বাইরে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বেশ কিছু কূটনীতিবিদ যারা আছেন, বিশেষ করে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত, তাদের খুচরা কাছে আওয়াজ শোনা যাচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কথা হচ্ছে। 3 জন রাষ্ট্রদূত সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে দেখা করেছিলেন এবং তারা বেশ গোপনীয়তার সাথে সেখানে গিয়েছেন। তারা 3 জনে এক গাড়িতে গিয়েছেন এবং গোপনে বৈঠক করেছেন। সেই বৈঠকটা নিয়ে বাইরে যদিও খুব বেশি কথাবার্তা হয় নাই, মিডিয়া ব্ল্যাক আউট করার একটা চেষ্টা চলেছে এবং পরের দিন সাবের হোসেন চৌধুরী, পরের দিন বা পরের সপ্তাহে হয়তো সাবের হোসেন চৌধুরীর নামে একটা দুদকের মামলা দিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছুর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাসিক যে সফর, মানে প্রতি মাসে যে উনি একটু বিদেশে যান, একটু তার দীর্ঘদিনের অভ্যাস, উনি ক্ষমতা আসার পরে প্রতি মাসে বিদেশে যান। কেন যান, কি কারণে যান কেউ জানে না, বাট উনি যান এবং গিয়ে সেখানে মেয়র, কমিশনার, ওয়ার্ড কমিশনার, মেম্বার যারা ভান তার লগে বৈঠক করেন, এগুলো আমরা দেখে থাকি। এই বৈঠকটা এবার মানে এই মাসিক সফরটা উনি করতে চাচ্ছিলেন সৌদি আরবে। যতটুকু শোনা যাচ্ছে, বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাকে নিরুৎসাহিত করা হয়েছে বলে সফরটি বাতিল হয়েছে। স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব দেশে মানুষ পাঠানোর সুযোগ আছে, যেহেতু উনি সম্প্রতি একটি কি বলে এটাকে, আদম ব্যাপারের লাইসেন্সকে কি বলে সুন্দরভাবে আপনারা জানেন, আমি মানে সুজাগতা ভাই, আদম ব্যাপারের যে একটা লাইসেন্স উনি করেছেন গ্রামীণের নামে, এইটা যেসব দেশে ব্যবসা করা যাবে এইসব দেশে একটু বেশি উৎসাহ আগ্রহ নিয়ে যাচ্ছেন। উনি ইতালিতে গিয়ে বলেছেন যে সব এই অবৈধদেরকে ফেরত দিয়ে দাও, আমরা আবার বৈধভাবে পাঠাবো। এবং জুলাই সনদের সময় উনি বক্তৃতা বলেছেন যে খালি তরুণদেরকে নেওয়ার জন্য ওনার কাছে দরখাস্ত সিটি পত্র আয়সা ভরে গেছে, খালি আপনারা দেন, এতজন পাঠান, এত